আমার অঞ্চলে ব্যাপক চর, কিন্তু সেখানে মেয়েরা বিশেষ করে ওরা স্কুলে যেতে চায় না। ওই সমস্ত মেয়েদেরকে বাইসাইকেল দেবো আমাদের মন্ত্রণালয় থেকে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কি আসলে হবে? নিজস্ব অর্থায়নে এটি আমাদের করার সক্ষমতা আছে। পুশিং করা হচ্ছে এবং কয়েক মাস আরো বেশি বেড়েছে, এটাকে কিভাবে অ্যাড্রেস করছে সরকার? প্রশাসনের ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছে। একটা বক্তব্য শুনলাম মাফিয়া হিসাবেও আখ্যায়িত করেছেন। তারা যেগুলো স্লোগান দেন সেগুলো আমার মনে হয় অশ্লীল এবং অশ্রব্য। জ্যৈষ্ঠ মাস মধু মাস, তবে আজকে আমরা একটা মধুর শঙ্কা নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই বিশেষ আয়োজন। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। শুধুমাত্র এই বৃষ্টি নয়, বৃষ্টির সাথে অতি বৃষ্টি, খরা, বন্যা, এই সব দুর্যোগ নিয়ে আসলে বাংলাদেশের মানুষের বসবাস চলাচল। তবে এই দুর্যোগে যে ব্যবস্থাপনা এবং সেই দুর্যোগ পরবর্তী যে পুনর্বাসন, ত্রাণ, এই সব বিষয় যিনি দেখার দায়িত্ব পেয়েছেন, তাকে আজকে আমরা স্টার নিউজে পেয়েছি। স্বাগত স্যার আপনাকে। আমরা পেয়েছি দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলুকে। শুরুতেই তার কাছে জানতে চাই, এই যে আপনাকে যে দায়িত্ব দেওয়া হলো, আপনি প্রান্তিকের একজন মানুষ, দীর্ঘ সময় আন্দোলন করছেন, এই দুর্যোগে কিভাবে মানুষকে সচেতন করা যায় এবং দুর্যোগের বিপরীতে কিভাবে টিকে থাকা যায়, কি অবস্থা বাংলাদেশের এখন? আপনি জানেন যে পৃথিবীর মধ্যে যে 9টি দেশ দুর্যোগ প্রবণ, তার মধ্যে কিন্তু বাংলাদেশ। বাংলাদেশ একটি ষড়ঋতুর দেশ। আমার মনে হয় যে ষড়ঋতুর কারণে এখানে যে আবহাওয়াজনিত দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ, কোনো না কোনো মাসে, কোনো না কোনো দিনে, কোথাও না কোনো অঞ্চলে বাংলাদেশে দুর্যোগ সংঘটিত হয়ে থাকে। কখনো ঘূর্ণিঝড়, কখনো টর্নেডো, কখনো জলোচ্ছ্বাস, কখনো বন্যা, কখনো হাওড় অঞ্চলের পানি। এছাড়াও প্রাকৃতিকভাবে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হয় বাংলাদেশ। আমার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয়, যারা তৃণমূলে, বিশেষ করে যারা হতদরিদ্র মানুষ, যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ সংঘটিত হয় তারাই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়, কারণ তাদের সক্ষমতাটা কম। আমি মনে করি যে আমরা তো আমাদের দুর্যোগ মন্ত্রণালয় থেকে 3 স্তরে কাজ করে থাকি। যখন কোনো দুর্যোগের আভাস আমরা পেয়ে থাকি, সতর্কীকরণ দেই। বিশেষ করে যখন নিম্নচাপ তৈরি হয় সমুদ্রে, তখন আমরা সংকেত জানিয়ে দিই। এরপরে আমরা নদীতে যখন বন্যা দেখা দেয়, সেটার আমরা সতর্কীকরণ দিয়ে থাকি। কিন্তু সতর্কীকরণ দিতে পারি না আমরা হচ্ছে আর্থিক ভূমিকম্পের ক্ষেত্রে। আবার এখন সাম্প্রতিক সময় বজ্রপাতটা ব্যাপক আকার ধারণ করেছে বাংলাদেশে, সেটিও আমরা সতর্কীকরণ দিতে পারি। তাহলে সতর্কীকরণের পরে আমরা মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে থাকি। বিশেষ করে কোস্টাল এরিয়ার ভিতরে আমাদের সাইক্লোন শেল্টার আছে প্রচুর, সেখানে মানুষকে আশ্রয় নিতে বলি। আবার যখন বন্যা হয় তখন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বলি। যেখানে দুর্যোগ ঘটবে বা দুর্যোগের আশঙ্কা দেখা দিবে, সেখানেই তো আমাদের প্রস্তুতিমূলক কাজ করে থাকি। তারপরে উদ্ধার কাজ করে থাকি, পুনর্বাসনের কাজ করে থাকি। 3টা স্তরে আমরা সাধারণত কাজ করে থাকি। একটু আগে আমি বললাম যে বাংলাদেশ ষড়ঋতুর দেশে হওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ, আবহাওয়াজনিত দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ ঘটছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, সড়ক দুর্ঘটনা হচ্ছে, নৌকাডুবি হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমরা মানুষের পাশে দাঁড়াই। এটি একটি মানবিক মন্ত্রণালয় বলতে পারেন। স্যার, আপনি বলছিলেন ভূমিকম্পের কথা। আমরা ঢাকা, বিশেষ করে পুরান ঢাকা, খুব বেশি ঝুঁকিতে। একটা ছোটখাটো ভূমিকম্প খুব কম মাত্রার হলেও আসলে ভবনগুলোর যে অবস্থা, এখানে আপনাদের আসলে করণীয় কি আছে স্যার? কি করছে? হ্যাঁ, যে বাংলাদেশে সাম্প্রতিক সময় মনে হচ্ছে যে কয়েকটি অঞ্চল বিশেষ করে ভূমিকম্প প্রবণ বেশি। তার মধ্যে ঢাকা মহানগর, সিলেট, চট্টগ্রাম এবং রংপুর। তো ঢাকায়, পুরানা ঢাকায় যেগুলো বিল্ডিং নির্মিত ছিল, অনেক বছর পুরনো বিল্ডিং, সেগুলো তখন বিল্ডিং কোড মেনে নির্মিত হয়নি। যোগাযোগের জন্য রাস্তাগুলো অত্যন্ত সংকীর্ণ। এটি তো একটি আমাদের জন্য অ্যালার্মিং আছে। তবে আমাদের সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী এই ঢাকায় যদি এই ধরনের বড় ধরনের আর্থিক হয়ে যায়, তাহলে আমাদের প্রস্তুতিটি কী, সে ব্যাপারে উনি আমাদেরকে কতগুলো নির্দেশনা দিয়েছেন, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। যেমন উনি বলছেন যে উদ্ধার কাজ করার জন্য একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করার জন্য। সে ব্যাপারে আমরা 1 লক্ষ স্বেচ্ছাসেবী সংগঠন তৈরির প্রাথমিক অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। সেগুলো ডাটাবেস তৈরি করতেছি আমরা। আর পরে উনি বলেছেন যদি এই ধরনের ঘটনা ঘটে যায় তাহলে লোকজন কোথায় গিয়ে জমায়েত হবে অ্যাসেম্বল করার জন্য। সে ব্যাপারে প্রায় 445টি জায়গা আমরা চিহ্নিত করেছি উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে, সেগুলো আমরা জানিয়ে দিব।
এর বাইরে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য বেসরকারি ক্ষেত্রে কী ধরনের ইকুইপমেন্ট আছে, বিভিন্ন বড় বড় ঠিকাদার প্রতিষ্ঠান, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, সেগুলো তালিকা আমরা সংগ্রহ করেছি। এর বাইরেও আমরা আর্ম ফোর্স ডিভিশন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট একটা 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 ছাতার নিচে নিয়ে আসার একটা নির্দেশনা ওনারা দিয়েছেন, সে নিয়ে আমরা কাজ করতেছি। আমরা মনে করি যে এখন যে সমস্ত বিল্ডিং নির্মিত হচ্ছে সেগুলো যাতে গণপূর্ত বিভাগ থেকে বিল্ডিং কোডটাকে যাতে 100 ভাগ মেনে চলে, সেই ব্যাপারে ওনারা যেন দায়িত্বশীল হয়, সে ব্যাপারে উনি একটা নির্দেশনা দিয়েছেন। আসাদুল হাবিব দুলু, এই নামটার সাথে একটা গোটা অঞ্চলের উত্তরের একটা বড় আন্দোলনের সাথে আপনার নামটা জড়িত। আপনি দীর্ঘ সময় ধরে এই যেটি তিস্তার নদী বাছাই আন্দোলন এবং আপনার ডাকে আমরা দেখেছি জাগোবাহে তিস্তা বাছাই এমন স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ নেমেছে। আপনি তো এখন সরকারের দায়িত্বে আছেন, সেই তিস্তা বাঁচানোর উদ্যোগটা এখন কোন পর্যায়ে আছে? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কি আসলে হবে? না, তিস্তা পাড়ার সন্তান তো আমি, কারণ আমার শৈশব কৈশোর যৌবনের দিনগুলো কেটেছে তিস্তা পাড়ে। সুতরাং তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, কিন্তু অর্থাৎ মা যেমন সন্তানকে লালন পালন করে, তিস্তা এরকম একটা সমৃদ্ধশালী অঞ্চল হিসাবে পরিগণিত ছিল। আমি মাঝে মাঝে বলি, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, মুখে ছিল ভাওয়াইয়া গান, তিস্তা পাড়ের মানুষের কী আনন্দ না ছিল। সেই তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে। দীর্ঘদিন যাবৎ আমরা এই পানির হিস্যার জন্য নানান ধরনের আন্দোলন রাজনৈতিকভাবে, সামাজিকভাবে ওই অঞ্চলের মানুষ করে গিয়েছে, কিন্তু কোনোভাবেই তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা আদায় করতে পারি নাই। সাম্প্রতিক কয়েক বছর আগে থেকে আমি এই আন্দোলনটাকে জোরালো করে তুলেছি। একটা স্লোগান আমরা দিয়েছি, সেটা হলো জাগোবাহে তিস্তা বাঁচাই। এবং এই ডাকে রংপুরের 2 কোটি মানুষ, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রামের মানুষ জেগে উঠেছে। তারা তিস্তা চরের ভিতরে নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, এবং সেই কর্মসূচিতে আমার দলের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, মহাসচিব সহ সমস্ত বড় বড় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এই তিস্তাকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা বাস্তবায়ন করব মহাপরিকল্পনা। সেটি আমাদের নির্বাচনী ইশতেহারে উনি সংযুক্ত করেছেন। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বিভিন্ন সভায় উচ্চারণ করেছেন যে পদ্মার পাশাপাশি আমি তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন আমরা করব। ওনার যে আগ্রহ আমি দেখেছি, ওনার যে আন্তরিকতা দেখেছি, উনি বলছেন যে অতি অল্প সময়ের ভিতরে পরিকল্পনাগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে আপনারা কাজ করেন। টেকনিক্যাল একটি গ্রুপ বানিয়েছেন, তাদেরকে 1 থেকে 1.5 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছেন। এখানে ইতিমধ্যে যে সমস্ত সংস্থা বা কোম্পানিরা এটাকে সার্ভে করেছে, সমীক্ষা করেছেন, তারা বলেছে যে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। আমি মনে করি এই টাকার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকার কোনো দরকার নেই। এটি 10 বছরের পরিকল্পনা, আমাদের নিজস্ব অর্থায়নে এটি আমাদের করার সক্ষমতা আছে। তবে হয়তো প্রযুক্তিগত টেকনিক্যাল জিনিসটা হয়তো বিদেশ থেকে আমরা সহযোগিতা নিতে পারি। আমি অত্যন্ত আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী উনি বলছেন যে আমি এটা অল্প সময়ের মধ্যে কাজটার আনুষ্ঠানিক উদ্বোধন করতে চাই। এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এটা একটা রাজনীতিক প্রকল্প অনেকে করে ফেলেছিল, বা অনেক সময় অনেকে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আসলে তিস্তা পাড়ের মানুষের কোনো জীবনের উন্নয়নও হয়নি, তারা তাদের পানির ন্যায্য হিস্যাও পায়নি। এবার বিএনপি সরকার কি সেটি রাজনীতিকভাবে না রেখে কি মানুষের হিস্যাটা আসলে আদায় করবে, মানে এটা কি শুধু প্রতিশ্রুতি? এটা তো হলো পানি ব্যবস্থাপনাটা একটা মূল উদ্দেশ্য আমাদের। তারপরে এখানে কৃষি হচ্ছে, আপনি জানেন উত্তরাঞ্চলের সবচেয়ে বড়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হচ্ছে কৃষি। সুতরাং অর্থনীতি, কৃষি এবং পানি ব্যবস্থাটাকে সামনে রেখেই কিন্তু আমরা এই মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। অতীতের সরকার তো জানেনই, তারা নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা এটাতে সঠিকভাবে এগিয়ে নিতে পারে নাই। তারা প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা একাধিকবার উচ্চারণ করেছিলেন যে জানুয়ারিতে কাজ শুরু হবে, কাজের অগ্রগতি হয়েছে, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে কোনো কাজেরই অগ্রগতি হয়নি এবং তেমন কোনো সমীক্ষাও হয়নি। এটা আমাদেরকে হতাশ করেছে। আমরা আশা করি, যেহেতু জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, ম্যান্ডেট প্রাপ্ত জনগণের কাছে আমাদের জবাবদিহিতে আছে, ওই এলাকার সন্তান হিসেবে আমি তো এটাকে চাপ অব্যাহত রাখবই। আমি আশা করি যে আমাদের সরকারের আমলেই আমরা এটা কাজ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা নিশ্চয়ই সেই আশাবাদ রাখতে চাই আপনার কাছে, যেহেতু আপনি প্রান্তিকের মানুষ, সেই যে লালমনিরহাটের সন্তান। লালমনিরহাটের সন্তান যখন আমরা নানা সময়ে, আমরা যেহেতু এটা বর্ডার এলাকা, সেখানে আমরা দেখি কুশিনের মতো, বিশেষ করে পাটগ্রামের বিষয়টা আমরা জানি,
পুশিং করা হচ্ছে এবং যেটা এই কিছুদিন যাবত কয়েক মাস আরো বেশি বেড়েছে, এটাকে কিভাবে অ্যাড্রেস করছে সরকার? না, মাঝে মাঝে তো সীমান্ত হত্যা হয়, অতীতে হয়েছে। সাম্প্রতিক সময় যদিও এটা কমে এসেছে। আমি মনে করি কোনো হত্যাই আমরা গ্রহণযোগ্য হিসেবে নিই। কেউ যদি অপরাধী হয়ে থাকে তাকে তো আইনের আশ্রয় নেওয়ার সক্ষমতা আছে যে কোনো সরকারের, যে কোনো দেশের। কিন্তু বিনা বিচারে একটা মানুষকে হত্যা করবে এটা তো মেনে নিতে পারি না। আর পুশিন এখন পর্যন্ত আমার বর্ডারে এরকম হয়েছে বলে আমি জানি না। তবে আমাদের বর্ডার গার্ড এবং প্রশাসনের ব্যাপারে অত্যন্ত সজাগ রয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা এই ব্যাপারে দৃষ্টি রাখছে। আশা করি এই ধরনের কিছু ঘটলে সেটা হয়তো তারা প্রতিহত করবে। লালমনিরহাটের কথা বলছিলেন, লালমনিরহাট মানুষের দীর্ঘদিনের এবং ওই অঞ্চলের এক ধরনের সংযোগ স্থলও বলা যায় লালমনিরহাট বিমানবন্দর। এটা আসলে কি সম্ভব এবার চালু হবে, বা এটার উদ্যোগটা কত দূর আসে? এই লালমনিরহাট বিমানবন্দর কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় নির্মিত করেছে সেই ব্রিটিশ। সেটি পাকিস্তান আমলের প্রথম দিকে কিছুদিন চালু ছিল বাণিজ্যিক বিমানবন্দর হিসাবে। পরবর্তীতে এটার উদ্যোগের অভাবে চালু করা হয়নি। আমি মনে করি এইটার যে আয়তন, অনেকেই বলে যে এশিয়ার সবচেয়ে বৃহত্তম বিমানবন্দর। এখানে অবকাঠামোগত দিক থেকে কিন্তু সরকারের তেমন কোনো বিনিয়োগ হবে না। যে রানওয়ে রয়েছে প্রায় ৬,০০০ মিটার, এটি কিন্তু স্বাভাবিকভাবে আভ্যন্তরীণ বিমানবন্দর যখন তখন চালু করা সম্ভব হবে। শুধু মাত্র যদি আন্তর্জাতিক বিমানবন্দর করতে চাই তাহলে আরও ৪,০০০ মিটার নতুন করে রানওয়ে নির্মাণ করতে হবে। এখানে জমি হুকুম দখল করার কোনো প্রয়োজনীয়তা নাই। সর্বোপরি লালমনিরহাট এমন একটি জায়গায় অবস্থিত, এই বিমানবন্দর চালু হলে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ৩টি জেলার এবং লালমনিরহাটে একটি ঐতিহাসিক স্থলবন্দর রয়েছে, বুড়িমারি বন্দর। প্রচুর ব্যবসায়ীর আদান প্রদান হয়, আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয় এবং বাংলাদেশের প্রচুর ছেলেমেয়েরা শিলিগুড়িতে এবং ওখানে লেখাপড়া করে তাদের যাতায়াত থাকে। তারপরে অনেকে চিকিৎসার জন্য ভারতে যায়। লালমনিরহাট ৩ বিঘা করিডোর, দহরগ্রাম, অঙ্গরপোতা এবং সর্বোপরি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ কিন্তু লালমনিরহাটে। প্রচুর পর্যটকের যাতায়াতের সুবিধা হবে। আমি মনে করি যে সরকারও এইখানে আলোচনা হয়েছে, শীঘ্রই হয়তো আমাদের বেসামরিক বিমান মন্ত্রী উনি সফরে যাবেন, উনি কথা দিয়েছেন। তারপর আমার মনে হয় এটার কাজ শুরু হবে ইনশাল্লাহ। আপনি লালমনিরহাটের আগামী দিনের পরিকল্পনার উন্নয়নের কথা বলছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলছিলেন। আপনি ক্যাবিনেট সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য। আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে সামনের পরিকল্পনার কথা শুনবো, তবে তার আগে নিতে চাই একটা ছোট্ট বিরতি, ফিরব কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত আবারও স্টার নিউজের বিশেষ আয়োজনে। আমাদের আজকের অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার থেকে শুনছিলাম নানা বিষয় সরকার পরিচালনার ক্ষেত্রে সামনে বিএনপি সরকারের কি পরিকল্পনা সেটিও জানতে চাই আপনার কাছ থেকে। ১৮০ দিনের একটা পরিকল্পনা নিয়ে বর্তমান সরকার কাজ করছে, তার মধ্যে ১১০ দিনের মতো পার হচ্ছে। কতটা বাস্তবায়ন হচ্ছে, কতটা সামনে আরও বাস্তবায়ন হবে? না, আমরা আমাদের নির্বাচনের ইস্তারটাকে সামনে রেখেই কিন্তু আমরা ১৮০ দিনের কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঘোষণা করা হয়েছে। আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে নির্বাচনের প্রস্তুতি অনুযায়ী ছিল আমাদের ফ্যামিলি কার্ড। ইতিমধ্যে এটি চালু হয়েছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় চালু হয়েছে। তারপরে কৃষক কার্ড দেওয়ার কথা ছিল, সেটি চালু করা হয়েছে। আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং পুরোহিতদের সম্মানী ভাতা সেটি চালু করা হয়েছে এবং এ ধরনের বিষয়গুলো যেমন অ্যাড্রেস করা হচ্ছে। পাশাপাশি আমাদের খাল কাটা একটা বিশাল কর্মসূচি ছিল। আপনি জানেন যে প্রায় ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল আমরা খনন করব। এই বছরেই আমরা ৭,০০০ কিলোমিটার চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে এই খাল ব্যাপকভাবে বিভিন্ন অঞ্চলে খনন হচ্ছে। সেটি আমাদের মন্ত্রণালয় থেকে ৫ বছরে ৭,০০০ করব, এই বছর আমরা ১৫০০ মিটার করব এবং অন্য অন্য মন্ত্রণালয়ের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়, এগ্রিকালচার, এলজিডি ওনারাও খনন করছেন। আরেকটি কর্মসূচি আছে বৃক্ষরোপণ, ২০,০০০ কোটি গাছ আমরা লাগাবো, সেটিও জোরে পরিচালিত হচ্ছে। আমার মনে হয় যে যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, উনি প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো মনিটরিং করেন, নির্দেশনা দেন, উৎসাহ দেন এবং উনি নিজেও অংশগ্রহণ করছেন। আপনি দেখেন যে উনি বিভিন্ন জেলায় গিয়ে নিজে খাল খনন করছেন এবং সেখানে মানুষের মধ্যে প্রায় একটি প্রাণচাঞ্চল্য অবস্থা তৈরি হয়েছে। এ কারণে হয়েছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু এই খাল খননের মধ্য দিয়ে কৃষিতে যে সহায়তা দিয়েছেন, পানির ক্ষেত্রে যখন শুকনো মৌসুমে পানি সরবরাহ হতো, আবার বর্ষার সময় পানি নিষ্কাশনের কাজ হতো। এখন আমরা এখানে খালের পরে গাছ লাগাবো, খালে মাছ রোপণ করব, মাছে ভাতে বাঙালি আর কি।
আপনি খাল খনন করার কথা বলছিলেন, এটি জিয়াউর রহমান থেকে শুরু করে এটা একটা আন্দোলনে পরিণত হয়েছে। তো এই খাল কাটা কর্মসূচিতে অনেকে বলছে যে প্রধানমন্ত্রী উদ্বোধন যেটুকু করে আসেন, তারপরে আসলে সেটি পর্যবেক্ষণের জন্য কিংবা পরিচর্যা আসলে সে অর্থে হয় না। পুরোপুরি যতটুকু খাল আসলে খনন করা দরকার, বিশেষ করে নদীর সাথে সংযোগ যাতে যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে সেগুলো আবার ফিরিয়ে আনার যে বিষয়গুলো, এগুলো কি আসলে তদারকি হয়? তদারকি অবশ্যই হয়। আমার মন্ত্রণালয়ের কথা আমি বলতে পারি। আমরা আমাদের মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে আমরা টিম গঠন করে দিয়েছি অফিসারদের। তারা প্রতি মাসে, প্রতি সপ্তাহে বিভিন্ন জেলায় যেগুলো খালের অগ্রগতি হচ্ছে, কতটুকু অগ্রগতি তার রিপোর্ট আমাদেরকে দিচ্ছে। কোনো বাধা তৈরি হলে সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করতেছে। এটা তো সবেমাত্র শুরু হয়েছে। এবার একটু আগাম বর্ষা হওয়ার কারণে কোথাও, কোথাও বাধাগ্রস্ত হয়েছে। বাট এটা চলমান প্রক্রিয়া। এটা আমরা সম্পন্ন করব এবং জনগণের যে আকাঙ্ক্ষা সেইভাবে খাল অবশ্যই এখানে পুনর্খনন করা হবে। প্রধানমন্ত্রীর কার্যক্রমের কথা বলছিলেন, তিনি আপনাদেরকে উদ্বুদ্ধ করছে বিভিন্ন কার্যক্রমে এবং তিনি একেবারে অফিস টাইম মেনটেন করছেন। সেই সাথে ভিভিআইপি যে প্রোটোকল সংস্কৃতি যেটা ছিল সেটি তিনি ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সাথে ক্যাবিনেটের অন্যান্য সদস্যরা কি আসলে দৌড়ে পাচ্ছেন? না, বিষয়টা এরকম যে উনি যে ভাবনাটা ভাবেন সেটা ওনার ভাবনার থেকে উনি আগে বাস্তবায়ন করেন। তারপরে উনি আমাদের মধ্যে এটা সংক্রামিত করেন। উনি বলেন যে আমি যদি এটা নিজে না মানি অন্যকে কেমন করে বলবো আমি। আপনি দেখেছেন যে উনি এই যে আমাদের এত বড় যানজটের ভিতর দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করেন। উনি নিজে এটা আগে বাস্তবায়ন করেন, বাধ্য হয়ে বাকিরা ওনাকে আমরা অনুসরণ করার চেষ্টা করি। উনি ৯টার আগেই অফিসে যান। এখন দেখবেন যে প্রায় সকল মন্ত্রী যদি বাইরে কোনো কাজ না থাকে, সফর না থাকে, তারাও স্বাভাবিকভাবে ৯টার মধ্যেই অফিস করেন। এর ফলে সচিবালয়ের প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, একটা জবাবদিহিতার মধ্যে আসে। আমি মনে করি এটা জাতির জন্য একটা ভালো মেসেজ আর কি। অনেকে বলছেন যে এই যে যারা দলের সাংগঠনিক দায়িত্বে ছিলেন তারা অনেকে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, যার কারণে দলের যে কার্যক্রম, যে কর্মসূচি ছিল অনেক বেশি, আমরা নির্বাচনের আগে দেখেছি সেটি অনেক জায়গায় কমে গেছে। এটা কি একেবারে বিএনপি দল হিসাবে কি সরকারে বিলীন হয়ে যাচ্ছে? বা এইদিকে প্রধানমন্ত্রী কি বলেন? তিনি তো চান না, দল এবং সরকার আলাদা করতেই তো চান। না, দল তো যেহেতু এই দলেই রিপ্রেজেন্টেটিভ হচ্ছে সরকারের, সুতরাং সরকারের কিছু কিছু কাজগুলো থাকে যেগুলো দলের লোক সহযোগিতা করবে, উৎসাহ দিবে, এটি তো স্বাভাবিক আমি মনে করি। কাজের ক্ষেত্রে আমরা যেহেতু স্বাভাবিকভাবে এমন একটি সময় দায়িত্বভার গ্রহণ করেছি, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা, মানুষের মন মানসিকতাটা, এগুলো করতে হয়তো স্বাভাবিক হয়তো ২, ৪, ৫ মাস আমাদের সময় লেগে যাচ্ছে। এর ফলে হয়তো আমরা দলকে ওইভাবে সময় দিতে পারি নাই। কিন্তু শীঘ্রই দলের ভিতরে কর্মসূচি উনি দিবেন, আলোচনা হয়েছে। আমরা হয়তো সরকারের দায়িত্বের পাশাপাশি দলের যে দায়িত্বটা আছে সেটাও আমরা একনিষ্ঠার সঙ্গে পালন করব। আপনি দীর্ঘদিন যাবৎ উত্তরের মানুষের জন্য কাজ করছেন। আমরা কিছুদিন আগে এনসিপির একজন নেতার একটা বক্তব্য শুনলাম, তিনি আপনার এলাকায় গিয়ে মাফিয়া হিসাবেও আখ্যায়িত করেছেন। এটা কি আপনি শুনেছেন বা এটাকে কিভাবে দেখেন আসলে এইরকম বক্তব্য? না, এখন এটা হলো ওই যে অনেকে বলে রুচির খরা হয়। আপনি সাম্প্রতিক সময় দেখেন যে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা সুস্থ ধারার রাজনীতির আকাঙ্ক্ষায় জাতি কিন্তু বারবার আত্মহতি দিয়ে থাকে। ৭১-এ আমার পিতা সহ ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। কিন্তু যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটি কিন্তু স্বাভাবিকভাবে বাস্তবায়িত হয়নি, যার কারণে মানুষ নানান ধরনের আন্দোলনে যুক্ত হয়। তো সাম্প্রতিক সময় দেখবেন যে এই জুলাই আন্দোলনের পরে কিছু কিছু উদীয়মান তারা যেগুলো স্লোগান দেন সেগুলো আমার মনে হয় অশ্লীল এবং অশ্রব্য। এবং ৫২ স্লোগান শুনবেন, ৭১-এর স্লোগান শুনবেন, ৯০-এর স্লোগান শুনবেন, কত শ্রুতিমধুর, কত ইফেক্টিভ এবং মানুষকে কত আকৃষ্ট করে। আমি মনে করি যে এই ধরনের স্লোগান, এই ধরনের কথা বলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? অর্থাৎ ব্যক্তিগত মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধগুলো কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি। আমি আশা করি এই ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নিজে যেমন সম্মানিত হওয়া যায় না, অন্যকে সম্মানিত না করলে আপনি কেমনে নিজে সম্মানিত হবেন? আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমি মনে করি জেনে শুনে একটি মন্তব্য করলে সেটি মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। এবারের বাজেটে আপনি আপনার মন্ত্রণালয়ে যেহেতু দুর্যোগ এবং ত্রাণ নিয়ে কাজ করছেন, দুর্যোগ প্রবণ বাংলাদেশে, সেক্ষেত্রে প্রান্তিকের মানুষের জন্য এবার বাজেটে সেই প্রতিফলনটা কি থাকবে? প্রান্তিকের মানুষ কি পাবে? হ্যাঁ, পাবে। কারণ এই যে একটু আগেই বললাম যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যাদের সক্ষমতা কম, হতদরিদ্র মানুষ, যাদের ঘরবাড়ি দুর্বল। বন্যা হলে, ঘূর্ণিঝড় হলে ওদেরই ঘরটা আগে ভেঙে পড়ে আর কি।
তারপরে এই যে আপনি বলছেন যে সাম্প্রতিক সময় বজ্রপাত যে হচ্ছে, এটা নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে এবার। আমরা সে বজ্র নিরোধক স্থাপন করতে চাচ্ছি, বিশেষ করে হাওড় অঞ্চল এবং আমাদের উত্তর অঞ্চলে এটি ব্যাপকভাবে সংগঠিত হয়। যাতে করে যে আমরা বন্যা আশ্রয় কেন্দ্র করেছি, তারপরে আমরা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র করেছি। এই ধরনের আমরা এই বজ্র নিরোধক আশ্রয় কেন্দ্র এবং বজ্র নিরোধক টাওয়ার আমরা বানিয়ে দিতে চাই। এই ধরনের যখন আবহাওয়া সৃষ্টি হবে, তারা যেন ওখানে কাজ ফেলে এই আশ্রয় কেন্দ্র আশ্রয় নিতে পারে আর কি। এবং আমি আমাদের কিছু নীতিমালা পরিবর্তন করেছি এবার। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার অঞ্চলে ব্যাপক চর, কিন্তু বাংলাদেশেও অনেক চর আছে, নদীগুলো। সেখানে মেয়েরা বিশেষ করে ওরা স্কুলে যেতে চায় না। যেতে চায় না দুটি কারণে, একটি হলো যোগাযোগ ব্যবস্থার কারণে, আর একটি হলো নিরাপত্তার কারণে। তো এ কারণে আমরা এখন ওই সমস্ত মেয়েদেরকে বাইসাইকেল দেবো আমাদের মন্ত্রণালয় থেকে, যাদের উৎসাহিত আনন্দিত হয়। এই সামনের বছরই আমরা ইনক্লুড করেছি। আরেকটি অভিজ্ঞতা আমি বলি, আমি যেহেতু গ্রামে থাকি বেশিরভাগ সময়, যে পরিবারটা এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বাবা মা হারিয়ে অসহায় এতিম হয়ে যায়, সেই বাচ্চাটা মেয়েটা যখন বড় হয়ে যায়, তার বিয়ে দেওয়ার কোনো সংস্থান থাকে না। ওরা অবস্থাপন্ন লোকের বাড়ি বাড়ি ঘোরে, কেউ ভালোভাবে গ্রহণ করে না। তাদের বিয়ে দেওয়ার একটা আর্থিক সংস্থান করব আমরা এবার। বিরোধী দলের অভিযোগ যে আপনারা সংস্কারের পক্ষে না, বিশেষ করে জুলাই সনদের বিষয়ে আপনাদের অবস্থান স্পষ্ট নয়, আপনি কি এটি মনে করেন? জুলাই সনদে যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে, সেখানে কিন্তু প্রত্যেকটা ক্লোজে বলা আছে যে যারা যেটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, জনগণের ম্যান্ডেট পেয়ে গেলে তারা নোট অফ ডিসেন্ট সহ তারা এটা সংবিধান সংশোধন করবে। বিএনপি তো সেখান থেকে একচুল সরে আসেনি। বিএনপি যা মতামত দিয়েছে সেটাই আমরা পাশ করার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা মনে করি না যে আমরা আমাদের অবস্থান থেকে সরে এসেছি। জুলাই সনদে যা স্বাক্ষরিত হয়েছে সেটাই আমরা বাস্তবায়ন করব। আপনি উত্তরের মানুষ, লালমনিরহাটবাসী নিশ্চয়ই আপনার দিকে তাকিয়ে আছে, তাদের জন্য কোনো চমকপ্রদ উদ্যোগ আছে কিনা? আলোকিত লালমনিরহাট একটা আমার সামাজিক আন্দোলন আছে। এটি মাঝখানে স্তীমিত হয়েছে বিগত স্বৈরাজ শাসনের কারণে। আমাদেরকে তো জমায়েত হতেই দেয়নি। সেটাকে আমরা পুনর্জীবিত করতেছি আগামী 20 তারিখ থেকে। এটি হচ্ছে যে সামাজিক অপরাধগুলোকে, বিশেষ করে বাংলাদেশে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ, দুর্নীতি, এবং আমার অঞ্চলে একটি ব্যাপক হয় যে দাদন ব্যবসা করে যারা, এগুলোর বিরুদ্ধে আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করার জন্য সামাজিক আন্দোলন করব। আমি মনে করি এই কনসেপ্টটা সারা বাংলাদেশে যদি অন্য অন্য জেলায় চালু হয়, তা আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলনটাকে যদি আমরা একীভূত করতে পারি, তাহলে এই যে সামাজিক অপরাধগুলো কিছুটা হলেও নিয়ন্ত্রিত হবে। সরকার গঠন হয়েছে প্রায় 4 মাসের মতো সময় হলো। এর মধ্যে একটা গুঞ্জন উঠছে যে বিএনপি তার জাতীয় কাউন্সিলের দিকে আগাচ্ছে। আসলে ঠিক কবে নাগাদ বিএনপি জাতীয় কাউন্সিল দেবে, বা আদৌ এ বছরের মধ্যে জাতীয় কাউন্সিল হবে কিনা? এটা মনে হয় যে আমাদের একটা স্থায়ী কমিটির মিটিংয়ের পরে মাননীয় মহাসচিব বলেছেন যে সামনে নভেম্বর ডিসেম্বরে আমরা কাউন্সিল করব। সেই ব্যাপারে হয়তো এখন আমাদের শীঘ্রই আলোচনা হবে। অনেকগুলো জেলা পুনর্গঠিত হয়নি, অনেকগুলো উপজেলা পুনর্গঠিত হয়নি। সেগুলোর নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করব। এবং আমরা আশা করি যে এখন যেহেতু কাউন্সিল হওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে, এখন তো কাউন্সিল করতে আর কোনো বাধা নেই। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না বলে প্রশাসক নিয়োগ দিয়েছে, এটা বিরোধী দলের অভিযোগ। আপনি কি মনে করেন? না, প্রশাসক নিয়োগ দিয়েছে তো শুধু সিটি কর্পোরেশনে আর হয়তো আপনার জেলা পরিষদগুলোতে। এটা তো সীমিত মাত্র। আর 4500 ইউনিয়ন পরিষদ, আর প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে 9 জন এবং সংরক্ষিত 3 জনে, তো অনেক বিশাল বিষয়। স্থানীয় সরকার থেকে তো বলা হচ্ছে যে সামনের শীত মৌসুমে যেহেতু আবহাওয়াজনিত কারণে বর্ষায় নির্বাচন করা বাংলাদেশের জটিলতা, নির্বাচনের তফসিল দেবে, ধাপে ধাপে নির্বাচন তো সম্পন্ন হবে। স্টার নিউজের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, স্টার নিউজকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি তার নির্বাচনী এলাকা, মন্ত্রণালয় এবং সরকারের অংশ হয়ে কি কি কাজ করছেন এবং সামনে কি কি পরিকল্পনা রয়েছে সেগুলো খোলামেলায় আলোচনা করছিলেন। আপনারাও শুনছিলেন। যারা আমাদের সাথে এতক্ষণ এই বিশেষ আয়োজনে যুক্ত ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা রেখে শেষ করছি আজকের এই আয়োজন।